বঙ্গোপসাগরে ভারতকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে নতুন 6টি জাহাজ। বঙ্গোপসাগরের আধিপত্য ভারতের কাছ থেকে পুরোপুরি কেড়ে নিচ্ছে বাংলাদেশ। কিভাবে ভারত তার আধিপত্য বাংলাদেশের কাছে হারাচ্ছে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 16 দিন আগে বঙ্গোপসাগরের খুলনা সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের 2টি জাহাজ সহ 78 জন নাবিক জেলেদের ধরে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 16 দিন পার হয়ে গেলেও আটককৃত সেই 78 জন জেলে নাবিকদেরকে ফেরত দেয়নি ভারতীয় কোস্টগার্ড। দেখুন, গত 14 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে 95 জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ। মূলত তাদের ছাড়িয়ে নিতেই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি জেলে নাবিকদেরকে আটক করেছে, এমনটাই বলছে তারা। ভারত বলছে বাংলাদেশের কারাগারে বন্দী ভারতীয় 95 জন নাবিককে মুক্তি দিলে তারাও আটক বাংলাদেশি জেলেদেরকে মুক্তি দেবে। ভারত বাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে। দেখুন, ভারতীয় নাবিকদের আটক করার পর তার কয়েকদিন পরে কিন্তু বাংলাদেশের নাবিকদেরকেও আটক করলো ভারত। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল ভারত এবং বাংলাদেশ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের কারাগারে আটককৃত ভারতীয় নাবিকদের ভারত কোনোভাবেই মুক্তি করিয়ে তাদের দেশে ফেরত নিতে পারবে কিনা এ বিষয়ে তাদের যথেষ্ট সন্দেহ থাকায় তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশি নাবিকদেরকে আটক করেছে। ভারত বলছে, তোমরা আমাদের 95 জন আটককৃত নাবিকদের ফেরত দাও, আমরা তোমাদের 78 জন নাবিককে ফেরত দেব। এটাকে এক অঘোষিত যুদ্ধ বলাই যেতে পারে। দেখুন, বাংলাদেশের নাবিকরা ভারতীয় সমুদ্র সীমায় প্রবেশ করছে মাছ ধরার জন্য। অপরদিকে ভারতীয় নাবিকরাও বাংলাদেশের সমুদ্র সীমায় এসে মাছ ধরছে। অর্থাৎ উভয় দেশের নাবিকরাই তাদের সমুদ্র আইন লঙ্ঘন করছে, আর এতে করে তারা আটকও হচ্ছে। সুতরাং এখানে দোষ নাবিকদেরই থাকবে। যদি এমনটা হতো যে এক দেশের সমুদ্র সীমায় মাছ বেশি ছিল, অন্য দেশের সমুদ্র সীমায় মাছ কম ছিল, তাহলে অন্য কোনো কারণ দর্শানো যেত। যেহেতু উভয় দেশের নাগরিকরা একে অপরের দেশে যাচ্ছে, সুতরাং দোষ নাবিকদেরই দেওয়া চলে। সুতরাং তাদের নেশা মাছ ধরা নয়, যেন সমুদ্র সীমা লঙ্ঘন করা। সুতরাং এতে বোঝা যায় ভারত এবং বাংলাদেশ উভয় সমুদ্র সীমাতেই মাছের কোনো অভাব নেই। যখন বাংলাদেশি নাবিকদেরকে ভারতীয় কোস্টগার্ডরা আটক করে নিয়ে যায়, তখন বাংলাদেশের কোস্টগার্ড কোথায় ছিল? তারা বাংলাদেশি জেলেদেরকে সতর্ক করলো না কেন? এমন অনেক প্রশ্নই কিন্তু চলে আসে। হতে পারে সমুদ্র সীমা টহলের জন্য প্রয়োজনীয় জাহাজ বাংলাদেশের নেই, জাহাজের স্বল্পতার কারণে এমনটা হয়েছে। বিশাল সমুদ্র সীমার নজরদারির জন্য অসংখ্য টহল জাহাজের প্রয়োজন হয়। এমন ঘটনা প্রতিহত করার জন্য সমুদ্রের নজরদারি আরও বাড়ানোর জন্য বাংলাদেশের বহরে আরও বেশ কয়েকটি নজরদারি জাহাজ যুক্ত করা বেশ প্রয়োজনীয় হয়ে পড়েছে। হয়তো এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই বাংলাদেশের বহরে নতুন আরও 6টি জাহাজ যুক্ত করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে, যে জাহাজগুলো আগামী বছরের মধ্যেই ক্রয় করবে বাংলাদেশ। দেখুন, আমাদের নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এই ব্যাপারটি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছেন, এবং বাংলাদেশের বহরে আরও বেশ কয়েকটি জাহাজ যুক্ত না হলে ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্র সীমায় আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে এ বিষয়টি কিন্তু তিনি বুঝতে পেরেছেন, যার কারণে কিন্তু তিনি 6টি নতুন জাহাজ ক্রয়ের ঘোষণা দিয়েছেন। অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। এবং এই 6টি নতুন জাহাজ আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হবে। বাংলাদেশের এই বিশাল সমুদ্র সীমায় আরেকটু নজরদারি বাড়াতে পারবে তখন বাংলাদেশ। তখন হয়তো এভাবে সমুদ্র সীমা লঙ্ঘন করার ব্যাপারে আরও বেশ সতর্ক হতে পারবে। বাংলাদেশি নাবিকদেরকে ধরে নিয়ে যাওয়া এ বিষয়গুলো হয়তো আর অনেকটা কমে যাবে। ভারত তো বাংলাদেশের তুলনায় সামরিকভাবে অনেক শক্তিশালী একটি দেশ, কিন্তু তাদের সমুদ্র সীমা থেকে তাদের নাবিকও কিন্তু বাংলাদেশে চলে আসে। সুতরাং নজরদারির ক্ষেত্রে তাদেরও কিন্তু দুর্বলতা রয়েছে। এই নতুন 6টি জাহাজ ডেলিভারি পাওয়ার পর বাংলাদেশের নৌ শক্তি আরও বহুগুণে বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, গত 2 মাসে পাকিস্তান থেকে 3টির মতো জাহাজ এসেছে পণ্য বোঝাই করে। এ হারে যদি পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসতে শুরু করে, তাহলে প্রতি মাসে অন্তত 1টি করে জাহাজ আসবে, আবার কোনো মাসে 2টিও আসতে পারে। জাহাজে আগে যে পরিমাণ পণ্য ছিল, এখন কিন্তু পণ্যের পরিমাণ আরো বেড়ে গেছে। কন্টেনারের পরিমাণ কিন্তু এখন ডাবল হয়ে গেছে। হয়তো সামনে আরো বড় বড় জাহাজ আসবে, আরো বেশি বেশি পণ্য নিয়ে। এমনও হতে পারে একসাথে 2টি, 3টি, 5টি জাহাজ আসবে। পাকিস্তানের এই সকল জাহাজ যখন সমুদ্র সীমা দিয়ে বাংলাদেশে আসছে, তখন কিন্তু তারা সমুদ্র সীমার নজরদারি করতেও পারছে। পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এই যে সমুদ্র রুট, এই রুটটি কিন্তু এখন অনেকটা পাকিস্তানের দখলই বলা চলে। যতই দিন যাচ্ছে ততই ভারতীয় পণ্য বর্জন হচ্ছে,
তার পাশাপাশি ভারত থেকে কিন্তু নিষেধাজ্ঞা দিচ্ছে বাংলাদেশের উপর, তারা বাংলাদেশের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, বিভিন্ন গাড়ির পার্টস তারা বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। এতে করে কিন্তু বাংলাদেশ এই পণ্যগুলো কিন্তু চীন এবং পাকিস্তান থেকে ক্রয় করার সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু সেই পণ্যগুলো জাহাজের মাধ্যমে আসবে এবং জাহাজের যে রুট, এটিতে কিন্তু প্রতিনিয়ত জাহাজ আসা যাওয়া করবে। যতই দিন গড়াবে ততই আরো বড় বড় জাহাজ আসা যাওয়া করবে, বিশাল বিশাল মাদার ভেসেল আসবে। ভারত থেকে যে সকল ট্রাক, বাস, মোটরসাইকেল আসতো, এগুলো চীন থেকে আসবে সরাসরি এই জাহাজের মাধ্যমে। অর্থাৎ চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সকল ধরনের বাণিজ্য ভবিষ্যতে কিন্তু এই সমুদ্র পথেই বেশি বেশি হবে। অর্থাৎ এই সমুদ্রের নিয়ন্ত্রণ ভবিষ্যতে খুব শীঘ্রই কিন্তু ভারত হারিয়ে ফেলছে। এই বঙ্গোপসাগরের পুরো নিয়ন্ত্রণ চলে যাবে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের হাতে। দেখুন, ভারত থেকে আগেই সকল পণ্য যখন বাংলাদেশে আসতো, তখন কিন্তু সমুদ্র পথে আসতো না। যেহেতু অর্থ দিয়ে ক্রয় করতে হবে, সেহেতু সমুদ্র পথে যদি চীন এবং পাকিস্তান থেকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু একসাথে দুইটি লাভ হবে। এই সমুদ্র সীমার পুরো নিয়ন্ত্রণটা কিন্তু বাংলাদেশের কাছে বোনাস হিসেবে আসবে। এতে কিন্তু বাংলাদেশের অনেক লাভ হবে। অর্থাৎ পণ্য এবং মালামালও পেলাম, তার পাশাপাশি সমুদ্রের নিয়ন্ত্রণও পেলাম। এজন্যই কিন্তু ভারত হিংসায় জ্বলে পড়ছে, তাদের অন্তর্জালা শুরু হয়ে গিয়েছে। একে তো পাকিস্তানি পণ্য আসছে, ভারতীয় পণ্যের নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ। তার পাশাপাশি পাকিস্তানি সামরিক বাহিনীরা এই সমুদ্রের উপর দিয়ে বাংলাদেশে আসবে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। কারণ এই বঙ্গোপসাগরের আধিপত্য, এটা কিন্তু তখন বাংলাদেশ এবং পাকিস্তান মিলে পুরো বঙ্গোপসাগরে আধিপত্য করবে। আর চীনের ব্যাপারটা তো রয়েছেই, চীন থেকে কিন্তু মাঝে মধ্যেই যুদ্ধ জাহাজ আসে বাংলাদেশে, উদ্দেশ্য থাকে সমুদ্র সীমা নজরদারি। এখন যদি পাকিস্তান থেকেও বাংলাদেশে রীতিমতো এই সকল যুদ্ধ জাহাজ আসতে শুরু করে, তাহলে পাকিস্তানের এবং চীনের যুদ্ধজাহাজ নিয়েই ভারতের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বাংলাদেশের যুদ্ধজাহাজের কথা তো বাদই দিলাম। দেখুন, নৌ শক্তিতে কিন্তু বাংলাদেশের সাথে কোনোভাবেই পারবে না ভারত। কারণ ভারতের নৌবাহিনী তারা কিন্তু পাকিস্তানকে ট্যাকেল দেওয়ার পর কিন্তু বাংলাদেশের হিসাব করে। অর্থাৎ পাকিস্তানকে ফিরানোর জন্য, ট্যাকেল দেওয়ার জন্য পাকিস্তানের সমপরিমাণ সরঞ্জাম মজুদ রাখার পর তারপর অবশিষ্ট সমরাস্ত্র এবং সৈন্য দিয়ে তারা কিন্তু তখন বাংলাদেশের সাথে লড়তে পারবে। আর এক্ষেত্রে চীনকেও কিন্তু সামলাতে হবে ভারতকে। সুতরাং ভারত কিন্তু কোনোভাবেই পারবে না, যতই তাদের সামরিক সক্ষমতা বেশি থাকুক। কিন্তু তাদের সামরিক সক্ষমতা যখন 3 ভাগ হয়ে যাবে, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে, তখন কিন্তু তারা কোণঠাসা হয়ে পড়বে এবং যুদ্ধে নিশ্চিত পরাজিত হবে। টোটাল নৌবাহিনীর সক্ষমতা বাংলাদেশে চাইতে এগিয়ে থাকলেও পাকিস্তানকে সামলানোর পর যখন বাংলাদেশের সাথে লাগতে আসবে, তখন কিন্তু তারা বাংলাদেশের সাথে পারবে না। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসছে, চীনের যুদ্ধজাহাজ বাংলাদেশে আসছে। এতে করে কিন্তু পুরো বঙ্গোপসাগর চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টি দেশের একটি কবজায় চলে আসছে, যার ফলে বঙ্গোপসাগরে ভারতের দাদাগিরি ক্রমেই কমে যাচ্ছে, তারা কোণঠাসা হয়ে পড়ছে। সুতরাং ভবিষ্যতে ভারতের কপালে দুর্গতি আছে। বাংলাদেশ নতুন শক্তি সঞ্চয় করছে এবং এ অঞ্চলে বাংলাদেশের সামরিক সক্ষমতায় নতুন আধিপত্য সৃষ্টি হবে। অর্থাৎ বঙ্গোপসাগরে যে আধিপত্য ভারত দেখাতো, এখন সেই আধিপত্য দেখাবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের দাপটে বঙ্গোপসাগরে পুরো দৌড়ের উপর থাকবে ভারত। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।